নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যার হাইটকে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে। আজকের আলোচনা আমরা এসএসকেএম এর যে ঘটনা, গতকাল যে ঘটনা ঘটে বা যেটা প্রকাশ্যে আসে গতকাল, জানিয়ে এই মুহূর্তে আবার নতুন করে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই বিষয়টাকে রাখতে চাই অত্যন্ত সঙ্গত কারণে। যে ঘটনা এসএসকেএম এ ঘটেছে তা আর একবার প্রমাণ করেছে কলকাতার বুকের ওপরে সব থেকে বড় সরকারি হাসপাতালের ভেতরেও নিরাপত্তার অভাব রয়েছে। আপনারা জানেন, হাসপাতালের নিরাপত্তা গত 1-1.5 বছর ধরে এই রাজ্যের সরকারের সব থেকে বড় গলার কাঁটা হয়ে উঠেছে। বারবার হাসপাতালের ভেতরে অনভিপ্রেত ঘটনা ঘটছে, কাঠগড়ায় উঠছে সরকার, স্বাস্থ্য দপ্তর, বারবার বলা হচ্ছে নানা রকম নতুন নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি নিরাপত্তা যে নিশ্চিত করা যাচ্ছে না তা আর একবার প্রমাণিত হয়েছে এবার কলকাতা শহরের সব থেকে বড় সরকারি হাসপাতাল এসএসকেএম হাসপাতালের মধ্যে। আমাদের সঙ্গে আজ টেবিলে যারা রয়েছেন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে, আমার বাঁদিকে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সমর্থনে কথা বলার জন্য প্রতিম ভদ্র, এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপি প্রতিনিধি, রাজ্য বিজেপির তরফ থেকে অমলেন্দু দত্ত। আমি এই প্রশ্ন বা এই কথা বলার কোনো আলাদা করে প্রয়োজন নেই যে এসএসকেএম এর ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো, প্রধান বিরোধী দল বিজেপি, তারা তো কথা বলবেনই, কিন্তু রাজ্য সরকার আরজি করের অত বড় ঘটনার পর, ধর্ষণের মতো ঘটনা, আরজি করে একজন কর্মরত চিকিৎসক তার উপরে এত বড় আক্রমণের ঘটনা, ধর্ষণ এবং হত্যার ঘটনার পর যখন রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর নানাভাবে বিভিন্ন সরকারি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করছেন, যখন খোদ মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে এসে আন্দোলনরত চিকিৎসক, জুনিয়র চিকিৎসকদের নিশ্চিত করছেন, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে বৈঠক করে তাদেরকে বলছেন যে সরকার এবং স্বাস্থ্য দপ্তর সমস্ত রকম ব্যবস্থা নেবে যাতে সরকারি হাসপাতালের রোগী এবং চিকিৎসক তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তার এতগুলো মাস পরে, 1.5 বছর পরে আদৌ যে কোনো কাজের কাজ হয়নি, এসএসকেএম কি তাই প্রমাণ করে না? আজ অবশ্যই প্রতিম আপনাকেই প্রথম প্রশ্ন বা প্রথম উত্তর দেওয়ার সুযোগ আমার দেওয়ার কথা, কারণ কাঠগড়ায় আবার স্বাস্থ্য দপ্তর, কাঠগড়ায় আবার রাজ্য প্রশাসন। নিশ্চয়ই দেখুন, এসএসকেএম এ যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় খুবই, আর সেটা স্ট্রিক্ট অ্যাকশন ভবানীপুর পিএস এর জুরিসডিকশনের মধ্যে আসে বলে, এবং ভবানীপুর পিএস এটাকে প্রপারলি হ্যান্ডেলও করেছে এবং অ্যারেস্টও হয়েছে অমিত বলে যিনি অ্যাকিউজড। বিষয়টা হলো এই যে পস্কো যে জিনিসটা, সেটা কিন্তু মানে শুধু হসপিটাল বলে না, সব জায়গায় ঘটছে এবং সব জায়গায় পুলিশ কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে, যেটা পদ্ধতি, যেমন এফআইআর। আমি প্রথমে একটা কথা বলি আপনাকে, যে আপনি আমার প্রশ্নটা সম্ভবত বুঝতে পারেননি বা অন্যভাবে নিয়েছেন, আর দ্বিতীয়ত আপনার উত্তর আমি ঠিক যেভাবে, যে ফর্মে চাই। একটা জিনিস আপনাকে আমি প্রথমেই বলে রাখি যে আপনি হয়তো টেলিভিশনে স্টুডিওতে বসে এ নিয়ে আলোচনা করার অভিজ্ঞতা আপনার হয়তো সেরকম নেই, আপনি সবে শুরু করছেন, কিন্তু আমার প্রশ্নটা ছিল কোথাও একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কত দ্রুত স্টেপ নিচ্ছে সেটা আমার আলোচনা বা প্রশ্নের বিষয় ছিল না। আমার প্রশ্নটা ছিল যে এত বড় একটা ঘটনা আরজি করে হাসপাতালে ঘটে যাওয়ার পরে যখন খোদ মুখ্যমন্ত্রী আন্দোলনরত চিকিৎসকদের নিজের বাড়িতে ডেকে, নবান্নে ডেকে নিশ্চিত করছেন যে না, আমি আপনাদের কথা দিচ্ছি যে নিরাপত্তা থাকবে, রুগী এবং অবশ্যই তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলছেন, মানে এই নয় যে রুগীদের নিরাপত্তা থাকবে না, তারপরে কি করে এই ধরনের ঘটনা ঘটে আবার কলকাতা শহরে এসএসকেএম এর মতো হাসপাতালে? তাহলে এই যে আশ্বাসটা দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে, এটা জাস্ট মৌখিক আশ্বাস ছিল, কাজের কাজ কিচ্ছু হয়নি। বলতে গেলে কাজের কাজ তো হচ্ছে নিশ্চয়ই, কারণ আপনি যে অ্যাকিউজ রয়েছে অমিত বলে, তাকে তো আপনি টোটালি এবার কাউকে তো মার্ক করে রাখা যায় না। সে আগে এসএসকেএম এ কাজ করতো, এনআরএস এ কাজ করতো, দেন এসএসকেএম বাঙ্গুরের সাথে রিলেটেড ছিল, তার জন্য তার রীতিমতন যাওয়া আসা ছিল। এবার যাকে সাসপেন্ড করা হয়েছে বা বরখাস্ত, আপনি আবার এসএসকেএম স্পেসিফিক হয়ে যাচ্ছেন। আমি আবার বলছি, আমার মূল প্রশ্নটা শুধু এসএসকেএম এর ঘটনাটাকে সামনে রেখে, মূল প্রশ্ন কিন্তু সার্বিকভাবে রাজ্যের সব হাসপাতালকে কভার করে। হাসপাতালের রোগী এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদৌ কোনো ব্যবস্থা কি রাজ্য সরকার ব্যবস্থা নেওয়া হয়েছে? শিওর আপনি? তাহলে এই ধরনের ঘটনা ঘটে কি করে? অমলেন্দু, দেখুন, এই প্রশাসন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ব্যর্থ। সাধারণ মানুষের 2-3টে ডিমান্ড থাকে। এক হচ্ছে, প্রথম ডিমান্ড থাকে যে সুরক্ষা, দ্বিতীয় ডিমান্ড থাকে স্বাস্থ্য।
এই যে মানুষের প্রাথমিক যেটা ডিমান্ড থাকে, এই সরকার এত বড় বড় কথা বলে, সমস্ত দিক থেকে ব্যর্থতার সাথে সাথে মানুষের যে প্রাথমিক যে দুটো জায়গা স্বাস্থ্য এবং সুরক্ষা, সেক্ষেত্রেও যে ব্যর্থ, সেটা বারে বারে প্রমাণ হচ্ছে। আজকে স্বাস্থ্য দপ্তর পুরো ব্যর্থতা যে ক্রমাগতভাবে প্রমাণ হচ্ছে। আপনি ভাবুন, লাস্ট 1 বছর আরজি করের এই ঘটনার পরে সাধারণ মানুষের রাস্তায় নেমে এত আন্দোলন, জনগণের এত সচেতন হয়ে ওঠা, তারপরেও কেন এই যদি আজকে শাসক দল বা প্রশাসনের অনেক কর্তারা বলছেন যে অ্যারেস্ট হয়েছে, আরে অ্যারেস্ট হওয়াটা তো ব্যাপার নয়। তাহলে যারা এই ধরনের কাজ করছে, যারা এইভাবে আমাদের মা বোনেদেরকে মানে নির্যাতন করছে বা ক্রমাগত এইসব কাজগুলো করার সাহস পাচ্ছে, তারা তাহলে কেন সাহসটা পাচ্ছে? নাগরিক সচেতনতা এইভাবে আরজি করার পরে আসার পরেও, বা নাগরিক সমাজ এই সমস্ত ঘটনাকে এইভাবে বিরোধ করার পরেও প্রশাসনের একটা প্রচ্ছন্ন মদত না থাকলে কি করে দুর্বৃত্তরা এত সাহস পেতে পারে যে মাসের পর মাস? প্রশাসনের প্রচ্ছন্ন মদত বলতে আপনি কি বলছেন? প্রশাসনের প্রচ্ছন্ন মদত বলতে তৃণমূল পার্টির কোন নেতা মন্ত্রীর সাথে যুক্ত থাকলেই বা তাদের ঘরে যাতায়াত থাকলেই যে কোনো ভাবে যে কোনো অপরাধ করলে পশ্চিমবঙ্গে তার কোনো দোষীদের কোনো সাজা হবে না, এটা তারা নিশ্চিত, তারা জানে। এবং আপনি দেখবেন যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার কোনো না কোনো ক্লু খুঁজলে পাওয়া যাবে তৃণমূলের কোনো নেতার সাথে তার ওঠা বসা আছে। বারবার আমি দেখছি বিজেপি নেতারা বলছেন যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিঙ্ক থাকলে অপরাধ করলেও বেঁচে যাওয়া যাবে, পুলিশে ছোবে না। তাহলে তো পুলিশই ছুতোই না, তো তাহলে অ্যারেস্টটা কেন হলো? অ্যারেস্ট কোনো ব্যাপার নাকি? অ্যারেস্ট কোনো ব্যাপার না। আপনি লফুল ভাবে দেখি, অ্যারেস্ট ইজ অনলি প্রসিডিওর ফর বিগিনিং। এবারে চার্জশিট হবে, ইনভেস্টিগেশন হবে। সাহসের ব্যাপারটা, সাহস, আমি সাহস পাচ্ছি, আমি অপরাধটা করব, আমি এই সাহস পাচ্ছি থেকে যে আমার সঙ্গে তৃণমূল নেতার যোগাযোগ আছে, আমি অপরাধটা করব, উনি আমায় বাঁচাবেন। অপরাধীদের মাইন্ডসেটটাই আলাদা হয়। আপনি কি এইটা কোনোদিন ভাবতে পারবো যে আমরা এইসব কাজ ঘটাবো বা এইটা নিয়ে 2বার বা 3বার আমরা বিবেচনা? অপরাধীদের মাইন্ডসেট আলাদা হয়। প্রতিদিন তাহলে কি অপরাধীদের ধরে ধরে বিভিন্ন জায়গায় সরকারি কাজে দেখানো জায়গায় তাদেরকে পুশ করা হচ্ছে? এত অপরাধী আসছে কোত্থেকে? আপনি এর আগে কত শুনেছেন যে সরকারি হাসপাতালে নানাভাবে রুগী হোক বা ডাক্তার হোক বা স্বাস্থ্যকর্মী হোক, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে কতবার শুনেছেন? এই দীর্ঘ যে 30 বছরের বাম জামানা কটা এরকম ঘটনা ঘটেছে? এত ঘটছে কেন, বিশেষ করে গত 2 বছরে? বিজন সেতুর উপর যে আমাদের পুড়িয়ে মারা হয়েছে সিপিএম গভর্নমেন্ট থেকে, তার সঙ্গে হাসপাতালের কি সম্পর্ক? বিজন সেতু তো কোনো হাসপাতাল নয়। হয়েছে তো, নির্যাতন তো হয়েছে। আমি আপনার পয়েন্টটাই বুঝতে পারলাম না। আমি বলছি সরকারি হাসপাতালের ভেতরের নিরাপত্তা এত ঠুনকো গত 2 বছর ধরে। আপনি তাহলে ঠিক আছে, এই হেলথের একটা কেস নিয়ে, বানতলা কেসটা তো আপনি জানেন নিশ্চয়ই। হেলথ অফিসার ছিল, হুয়ের অফিসার ছিল, তাহলে যাদেরকে গাড়ি সমেত পুড়িয়ে মারা হলো, এটার কি মানে তার সঙ্গে আপনি আবার সরকার? আমি বলছি সরকারি হাসপাতালের ভেতরে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কেন গত 2 বছর ধরে? সব জায়গায় তো জিনিসটা হচ্ছে। আপনি বলুন, এর আগেও সিপিএম গভর্নমেন্টে যখন 34 বছরের সরকারে এই ঘটনাগুলো তো ঘটেছে, আমাদের সময় কমেছে। এই যে ব্যক্তিকে ধরা হয়েছে, যে অপরাধী হিসেবে যে প্রাথমিকভাবে অভিযোগের জন্য যাকে পুলিশ ধরেছে, সেই ব্যক্তি কি তৃণমূল কংগ্রেসের কর্মী? সেই ব্যক্তি কি তৃণমূল কংগ্রেসের নেতা? না। তাহলে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে জুড়ে যাচ্ছে কিভাবে? এটা বিরোধীরা টানছে, কোনো কাজ নেই, তাই জন্য তারা কিভাবে শাসক দলকে অপদস্থ করবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা জাস্ট বিরোধীদের অপপ্রচার। অমলেন্দু, তাহলে আপনারা ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে মেলাইন করার জন্য যে কোনো অপরাধীর সঙ্গে তৃণমূলকে জুড়ে দিচ্ছেন। পার্থদা, তৃণমূলকে আর মেলাইন করার দরকার পড়ে না। তৃণমূল করতে গেলে বা তৃণমূলের নেতা হতে গেলে তাদের কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। তাদের হচ্ছে রাতে মহিলা কর্মীদেরকে পার্টি অফিসে ডেকে পিঠে বানাতে বলতে হবে। তাদের হচ্ছে কয়লা চুরি, বালি চুরি, তোলাবাজি, কানে লাল দুল, মাথায় লাল চুল করে পাড়ায় তোলাবাজি করতে হবে। তাদের হচ্ছে 75-25-এর কমিশন দিয়ে রাজনীতি করতে হবে। তাদের হচ্ছে থানার মধ্যে ঢুকে পুলিশকে পেটাতে হবে। তারা হচ্ছে আইনকে মানবে না। এসব চারিত্রিক বৈশিষ্ট্য থাকলে তবেই তৃণমূল করা যাবে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। প্রথম কথা হচ্ছে আজকে কেন স্বাস্থ্যক্ষেত্রে এই ঘটনাগুলো বারবার ঘটছে। আজকে আপনি দেখুন,
এই যে এসএসকেএম এর মতন হসপিটাল বলুন বা সরকারি প্রথম সারির হসপিটালগুলো সমস্ত কিছু সিভিক সেন্সে কাজ হচ্ছে। যেমন পুলিশের ক্ষেত্রে সুরক্ষা দিতে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ হচ্ছেন বারবার, কেন না টোটাল পুলিশ সিস্টেমটা সিভিকের উপর ডিপেন্ড করছে। সেই রকম এসএসকেএম হাসপাতালে আপনি দেখবেন এই যে গ্রুপ ডি স্টাফ ছিল, যাকে আপাতত অ্যাকিউজড বলে অ্যারেস্ট করেছে পুলিশ, সে কি করছে? গ্রুপ ডি বলা যাবে না, যে স্থায়ী কর্মী নয়, অস্থায়ী কর্মী। ওটাই বলছি, ওই যে সিভিক অস্থায়ী কর্মী। আপনি আজকে এসএসকেএম এ চলে যান, যে কোনো হসপিটাল চলে যান, এই যে অস্থায়ী কর্মীগুলোকে তারা হচ্ছে কমিশন সিস্টেমে যে চলে, তারা সেখানে আগে সিপিএম এর সময়ে যে নেতারা গিয়ে দালাল রাজ করতো, নেতারা দালাল রাজ করতো, আরে ওটাই তো অস্থায়ী কর্মী, ওটাই তো কন্ট্রাকচুয়াল কর্মী। কারা? তারা হচ্ছে তৃণমূলের দালাল যারা। না না, পুলিশের সঙ্গে গেছে, কারণ পুলিশের সমস্ত অস্থায়ী কর্মী ওনারা দায় দিচ্ছে যে উনি তুলনা করছেন। দেখুন, সিভিক যেরকম পুলিশে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে সিভিক। এ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের সিভিক, স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমি অমলেন্দু এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করছি, যে স্বাস্থ্য দপ্তরের একজন অস্থায়ী কর্মী অপরাধ করেছেন, আপনি সঙ্গে সঙ্গে তাকে তৃণমূলের সঙ্গে জুড়ে দিচ্ছেন। তাহলে পার্থদা একটাই কারণে তৃণমূল, কোনো অস্থায়ী কর্মী কোনো একটা জায়গায় যদি কাজ করতে যায়, আপনি পৌরসভা থেকে, হসপিটাল থেকে, ইভিন সিভিকের ক্ষেত্রেও, পুলিশের ক্ষেত্রে আপনি দেখবেন ওদের কোনো কাউন্সিলর বা নেতা মন্ত্রীর কোনো রেকমেন্ডেশন ছাড়া তাদেরকে কখনো অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবে না। এটা প্রত্যেকেই জানে। বলুন এই আমি রেকমেন্ডেশন ছাড়া অ্যাপয়েন্টমেন্ট হবেই না। ডিফেন্সিভ, আপনাকে মনে হচ্ছে অনেক বেশি ডিফেন্সিভ, আপনি যেন যুক্তি পাচ্ছেন না। প্রতিম তৃণমূল কংগ্রেসের অ্যাক্রিডেশন থাকবে, তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভাল থাকবে, তবেই কেউ অস্থায়ী কর্মী হতে পারবে। এটা হচ্ছে বিজেপির অভিযোগ। কোনো মতেই না, কারণ 34 বছর সরকারও দেখা গেছে সাদা খাতায় লাল কালিতে সইতেও চাকরি হয়েছে, সেই প্রমাণও আছে। আপনারা যদি সোর্স থেকে দেখেন, সেই প্রমাণ, অনেক ছবি আছে, অনেক ভিডিও। এখন কি হচ্ছে এই জমানায়, কি হচ্ছে? দিদিমণি যখন মুখ্যমন্ত্রী, প্রপার তো রিক্রুটমেন্ট চ্যানেল হিসেবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কিন্তু এটা তো ধরুন, আমি আপনাকে যদি শুভেন্দু অধিকারীর অভিযোগ শোনাই, শুভেন্দু অধিকারী আজকে এই প্রসঙ্গে যে কথা বলেছেন, আমি আমাদের দর্শকদেরও একটু শোনাতে চাই। এসএসকেএম প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ শুনুন। কারণ হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে, সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটি, জেহাদি মেন্টালিটি, এবং এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করে। আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি, শক্তি স্বরূপা ভাবি, লক্ষ্মী ভাবি, আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্য। যাদেরকে ঢুকিয়েছে পুলক রায়রা, যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাসরা এসএসকেএম এ, মমতার ভাইরা কুমার সাহা, বাবলু সিং, তারা ঢুকাইলো। আরজি করে কে ঢুকিয়েছে? অতীন ঘোষ। দেখুন কিভাবে তৃণমূল কংগ্রেস লিঙ্কড হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার ভাষায় অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। প্রতিম যারা বলে নাম বলে দিচ্ছেন, পুলক রায়, কুমার সাহা, বাবলু সিং, একের পর এক নাম বলে যাচ্ছেন বিরোধী দলনেতা, এরাই লোক ঢোকায় এবং এদের কাছ থেকে আসা লোকেরাই অপরাধী। আমার একটাই প্রশ্ন আছে, আজকে শুভেন্দুবাবু নয় ওয়াশিং মেশিনে গিয়ে দল বদলে গিয়ে সব পরিষ্কার হয়ে গেল, উনি যখন দলে ছিল এইগুলো তো বিরোধিতা কোনোদিনই করেনি, কেন? এছাড়া আপনার আর কোনো প্রশ্ন নেই? আপনি কি অ্যাকসেপ্ট করছেন উনি যেটা বলছেন সেটা ঠিক? না, একদমই না। ওনার যদি অভিযোগ আজকে থাকতে পারে, একটা মানুষের তো অভিযোগ একদিনে দাঁড়ায় না, অনেক বছর ধরে সেই অভিযোগগুলো জমা পড়তে পড়তে তিনি বলছেন। কিন্তু যখন দলে ছিল তখন তো একবারও উনি একটা ফোটাও কোনো কথা বলেনি। এই যে অস্থায়ী কর্মীরা যারা কাজ পাচ্ছে তাদের রেকমেন্ড করছে না তৃণমূল কংগ্রেস নেতারা, তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের রেকমেন্ডেশন ছাড়া কাজ পাওয়া সম্ভব না। অস্থায়ী কর্মী যেগুলো হচ্ছে থার্ড পার্টি কন্ট্রাক্ট বেসিসে দেওয়া হচ্ছে। আজকে ধরুন আপনি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলে রিলায়েবল ডায়াগনস্টিক্সে আপনাকে দেখা যাবে টেস্ট কেন্দ্রতে যারা রয়েছে বা হেল্পিং টেকনিশিয়ান রয়েছে তারা, এটা থার্ড পার্টি রিসোর্সিং হিসেবে তো কাজটা হচ্ছে। আজকে যদি এই অভিযোগটা থাকতো, আজকে তো রিলায়েবল ডায়াগনস্টিক যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা তো আজকে থেকে না, উনি দলে থাকার সময়ও ছিল। সেই প্রশ্নটা উনি কেন করেননি তখন দলে থাকার সময়? আজকে বিজেপিতে গিয়ে উনি কেন প্রশ্নটা করছে? বলুন অমলেন্দু। দেখুন, আজকে প্রশাসনিক ব্যর্থতা, সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য কোনো কিছু বলে সেটাকে তো ধামাচাপা দেওয়া সম্ভব নয়। আজকে এই যে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী নিজে প্রথম দিন থেকে তার হাতে রেখেছেন,
তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর হাতে রাখার পরেও আজ 3টে টার্মের শেষেও স্বাস্থ্য দপ্তরের সাধারণ স্বাস্থ্য পরিষেবার কথা তো ছাড়ুন, স্বাস্থ্য পরিষেবা পার্থদা সব থেকে বড় কথা, আজকে এই ঘটনাগুলো ঘটছে কেন না স্বাস্থ্য দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিজের হাতে রেখেছেন তার অপদস্থতার জন্য। উনি পরিষেবা নিয়ে একটা কথা বললেন, আমি সেখানে একটা কথা বলতে চাই। দপ্তরের পরিষেবা তো স্বাস্থ্য পরিষেবার মধ্যে পড়ে, স্বাস্থ্য পরিষেবা কি স্বাস্থ্য দপ্তরের পরিষেবার মধ্যে তাহলে পড়ে? বিভিন্ন তাহলে আজকে আপনি পরিষেবা পাওয়া যাচ্ছে না, আরজিকর বলুন, এনআরএস বলুন, ক্যালকাটা মেডিকেল কলেজ বলুন বা বাঙুর বলুন, এই যে পরিষেবার সবে এত লোকের ভিড় কেন? আপনি বলুন তাহলে চিকিৎসা কেন চিকিৎসাধীন রয়েছে মানুষ আজকে বেশি, আজকে আপনাদের এই সরকারের সময় চিকিৎসাধীন কেন রয়েছে মানুষ এখানে, আপনি আমাকে বলুন। বলে দিচ্ছে তার কারণটা কি। আজকে প্রাইমারি হেলথ সেন্টার পার্থদা 1000-এর মতন প্রাইমারি হেলথ সেন্টার যে আছে, ওই প্রাইমারি হেলথ সেন্টারগুলো পুরো পঙ্গু করে রেখেছেন। আমি আমার নিজের এরিয়া, বেশি দূরে নয়, কলকাতার পাশেই সোনারপুর ব্লকে ফরতাবাদ প্রাইমারি হেলথ সেন্টার, যেখানে মেট্রো স্টেশন, ক্ষুদিরাম মেট্রো স্টেশন আছে, ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে ওয়াকিং 10 মিনিটের ডিস্টেন্স। ওই প্রাইমারি হেলথ সেন্টারে গিয়ে আপনি দেখবেন একটা ডাক্তার নেই লাস্ট 10 বছর ধরে এই তৃণমূলের জামানায়। তাহলে শহরে যে গ্রামের দিকে কি হচ্ছে ভাবুন। এইরকম প্রাইমারি হেলথ সেন্টার মানুষকে মানুষকে সরকারি হাসপাতালে বড় হাসপাতালে আসতে হচ্ছে, সেই জন্য সেখানে ভিড় বাড়ছে, কিন্তু পরিষেবা সেখানেও খারাপ নেই, কোথাও কোনো হসপিটালে ডাক্তার নেই, যেটা ইউপিএসসি আরবান প্রাইমারি হেলথ ক্লিনিক। উনি যখন ওনার এরিয়ার কথাটা বললো, আমার এরিয়াতেও গিয়ে দেখুন আপনি চেতলা আরবান প্রাইমারি হেলথ ক্লিনিক রয়েছে, এমনকি ডায়ালিসিস হয়, এক্সরে মেশিন কিছুদিন পর আসবে, ইকোকার্ডিওগ্রাম হয় না, প্রত্যেক জায়গার ইনফ্রাস্ট্রাকচার তো নেই, জায়গা ওরকম নেই যে এক্সরে মেশিন বসানো যাবে। মুর্শিদাবাদ মালদার থেকে আসতে হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। আমি বলি প্রতিম সমস্যাটা কোন জায়গায়, যদি মানুষের ভেতরে এই ভীতিটা তৈরি হবে, যদি এসএসকেএম এর মতো জায়গায়, কলকাতা শহরের বুকে এসএসকেএম এর মতো বড় হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে একটা ছোট প্রাইমারি হেলথ সেন্টার বা কোনো সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে কিসের নিরাপত্তা? কে নিশ্চিত করবে সেখানে একজন রোগী বা রোগিনী বা একজন চিকিৎসক নিরাপদে কাজ করতে পারবেন? মূল প্রশ্নটা বারবার উঠে যাচ্ছে, তাহলে কিসের এত অডিট হলো, সিকিউরিটি অডিট হলো, ব্যবস্থা নেওয়া হলো, তার কি ফলাফল? দেখুন, আপনি যেটা বলছেন সেটা পুলিশ প্রশাসন আছে, তাছাড়াও হসপিটালে হ্যাঁ নিশ্চয়ই আছে। কালকে কমপ্লেনটা, কালকে বা যেদিন ঘটেছে কমপ্লেনটা যেদিন হয়েছে আউটপোস্টেই হয়েছে হসপিটালে, পুলিশ যদি না থাকতো তাহলে কমপ্লেনটা কে রেজিস্টার? এই ঘটনাটা কি হয়েছে এক্স্যাক্টলি আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি সেটাও আমার মনে হয় দর্শকদের জানা দরকার। যে ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে সেই ব্যক্তি অবশ্যই অস্থায়ী কর্মী, এবং যে কিশোরীকে এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যার উপরে এই যৌন নির্যাতন হয়েছে, সেই কিশোরী তার মায়ের সঙ্গে হাসপাতালে এসেছিল। গ্রামের মানুষ, তাদের অনেকের পক্ষে বোঝাই সম্ভব নয় হাসপাতালে কে কি দায়িত্বে আছেন। খুব ইন্টারেস্টিং হচ্ছে, এই অস্থায়ী কর্মী একটা ডাক্তারের অ্যাপ্রন পরে এসেছিল, এবং সে ডাক্তার সেজে ওই কিশোরীকে নিয়ে যায় যে পরীক্ষা করা হবে বলে। এবং আরো বড় কথা, এই কিশোরী ফিরে এসে তার মাকে আদৌ কিছু জানায়নি। আমি যতটুকু খবর পেয়েছি, সে এসে পরে যখন অ্যাকচুয়াল কোনো একজন সিনিয়র রেসিডেন্ট ডক্টর তাকে পরীক্ষা করছেন, তার হয়তো কোনো সন্দেহ হয়ে থাকবে, এই ব্যাপারটা স্পষ্ট নয়, কারণ ওই চিকিৎসক তিনি ওই কিশোরীর কাছ থেকে মূল বিষয়টি জানতে পারেন। তার আগে পর্যন্ত ওই কিশোরীর কাছ থেকে তার মাও ব্যাপারটা বুঝতে পারেননি, তার মাও বিশ্বাস করেছিলেন যে অ্যাপ্রন পরা একজন চিকিৎসকই নিয়ে গেছে তার মেয়েকে। কিন্তু ওই সিনিয়র রেসিডেন্ট ডক্টর যখন বুঝতে পারেন যে ওই কিশোরীকে এমন একজন কেউ নিয়ে গিয়েছিল, সে আদৌ চিকিৎসক নয় এবং তার উদ্দেশ্য মোটেই খুব ভালো ছিল না, তখন তিনি হাসপাতালে সুপারিনটেন্ডিং অফিসারকে জানান, সুপারিনটেন্ডিং মেডিকেল অফিসারকে, এবং বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে মেডিকেল সুপার বিষয়টা সংশ্লিষ্ট থানাকে অর্থাৎ পুলিশ ফাঁড়িকে জানায়, যেটা হাসপাতালের ভেতরেই থাকে, বড় হাসপাতালে সবসময় পুলিশ ফাঁড়ি থাকে, এবং সেখান থেকে পরবর্তীতে পুলিশের ওপর মহলে যায় এবং তারা পক্সোতে মামলা করে ওই অভিযুক্তকে খুঁজে বার করে। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, একজন গ্রামের মানুষ, তার তো বোঝারই কথা না, এবং ওই কিশোরীর মা বা ওই কিশোরীও বুঝতে পারেনি তাদের সঙ্গে কি হয়েছে, যেটা বুঝতে পেরেছিলেন ওই চিকিৎসক, এবং সেই জন্য এই ঘটনাটা প্রকাশ্যে এসেছে। এবার আপনি ভাবুন, কোনো একটা দূরে ডিস্টেন্ট কোনো সাব ডিভিশনাল হাসপাতালে যদি এই ধরনের ঘটনা ঘটছে না, কি করে বুঝবো? এটা মারাত্মক জিনিস সামনে এসছে এসএসকেএম এর ঘটনার পরে। দেখুন, যে ভিকটিম তার তো সবসময় উচিত জানানো, এবং ঠিক আছে সে কিশোরী, তার কোনো রকম মনে কিছু ভয় কাজ করেছে, কিন্তু অন্তত তার মাকে জানানো উচিত ছিল। এখানে আমি থ্যাঙ্কস জানাতে চাই সেই ডক্টরকে, সে এক্সামিন করে বা তার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে সে বুঝতে পেরে জিনিসটাকে আরো আপলিফট করে সুপারকে জানিয়েছে। আসুন, একজন অস্থায়ী কর্মী, সে চিকিৎসক, সে যে একজন রোগিনীর সঙ্গে এই ব্যবহার করছেন,
এবং সেটা এসএসকেএম এর মতো হাসপাতালে। হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য প্রশাসনের এটাই খুব উজ্জ্বল দিক বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমি যতবার এসএসকেএম এ গেছি, চিকিৎসার পোশাক যেটা হোয়াইট কোটটা হয় ওটা তো আমাদের মেডিকেল কলেজের সামনেও কিনতে পাওয়া যায়। এবার প্রপার আইডি কার্ডটা তো ভেরিফাই করা উচিত। একটা এত বড় সরকারি হাসপাতালে কলকাতা শহরের বুকে যদি আমি একটা সাদা অ্যাপ্রন গায়ে চাপিয়ে ডাক্তার সেজে এত সহজে ঢুকে পড়তে পারি, তাহলে এই আরজি করের ঘটনার পরে কি সিকিউরিটি, কি নিরাপত্তা ব্যবস্থা? হাজার মানুষ এসএসকেএম বা আপনি আরজি কর বলুন বা এনআরএস বলুন, সেখানে চিকিৎসাধীন হতে আসে এবং মানে আপনি হাত তুলে নিচ্ছেন, তাহলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়? না, নিরাপত্তা তো আমরা প্রোভাইড করছি যতখানি আমাদের সাধ্যের মধ্যে। সবাইকে তো ধরে আমরা চেক করতে পারি না। ওনার বক্তব্যের ব্যাপার নেই পার্থদা, এটা প্রশাসনিক পুরো ব্যর্থতা, এবং পুলিশও হয়তো এই কেসটা করতো না। আজকে ডাক্তার সমাজ, আপনারা জানেন এই আরজিকর ঘটনার পরে ইভিন কিছুদিন আগে উলবেড়িয়ায় এই ডাক্তারের উপরে যে চড়াও হওয়া, তার জন্য কি হয়েছে, তারা ডাক্তার সমাজ তারা পেন ডাউন করেছেন। উলবেড়িয়ার মনে হয় আজকে বা গতকাল পেন ডাউন করেছেন, তারা আর কোনো পেশেন্ট দেখছেন না। তাহলে ডাক্তার সমাজ আজকে তাদের উপর যে এই যে ছড়ি ঘোরানো, এই গ্রুপ ডি বা এই যে যারা হচ্ছে তৃণমূলের মদতপুষ্ট যে নেতারা, যারা টেম্পোরারি স্টাফ, তারা ইভিন ডাক্তারদেরকে চমকায় ধমকায়। তো তারা যে টোটাল হসপিটালটা যারা দাঁড়ান, আপনাদের সরকার কি করছে সবাই দেখছে, তারা ইভিন ডাক্তারদেরকে চমকায়। তার জন্য কি হচ্ছে আজকে না, এই যে ডাক্তার সমাজের হয়তো এই যে মানে যারা বুদ্ধিজীবী সমাজ, তারা যে একটু বিরোধ করছেন, সেটাই শাসক ভয় পাচ্ছে। নাহলে আজকে পুলিশ, আপনি আপনাদের সোর্স থেকে পুলিশ জানতে পেরেছে যে ওই স্টাফ যে আজকে এই ঘটনা ঘটিয়েছে এসএসকেএমে, ও এসএসকেএমে যখন কাজ করতো তখনকার ড্রেস, সিকিউরিটি ড্রেস পরে এসএসকেএমে কাজ না করার সত্ত্বেও সেখানে যাতায়াত করতো। এসএসকেএমে সে আগে কাজ করতো, এখন সে এসএসকেএমে কাজ করে না, তা সত্ত্বেও সে এসএসকেএমে সিকিউরিটি ড্রেস পরে যাতায়াত করতো। এসএসকেএমে যে দালাল চক্র, তার সঙ্গে একটা যোগাযোগ আছে, আপনি এমনি ভাবে যান না, আপনি এমনি যান, যারা ভর্তি হতে পারছে না তারা ওই যারা সিকিউরিটি স্টাফ আছে তাদের একটা দালাল চক্র, তাদের মাধ্যমে এই তৃণমূল সরকার একটা দালাল চক্র এসএসকেএমে চালায়। তাদেরকে পয়সা দিলে 5,000 তৃণমূল সরকার চালায়। মানে সরকার কাদের? আজকে কাদের? স্বাস্থ্যমন্ত্রীকে এই দালাল চক্র চালাচ্ছে সরকার। অমলেন্দুবাবু কি প্রমাণ করতে পারবে যে দালাল সরকারের কোন রকম দালালির টাকাটা কোথাও গিয়ে পৌঁছায়? উনি কি প্রমাণ করতে পারবেন? প্রমাণ নিয়ে এসে কথা বলুন। আমি আজকে যাব সাধারণ মানুষ হিসেবে, আমি প্রমাণ করে দেব। আপনি যান, আপনি প্রমাণ পাবেন। আপনি 5,000 10,000 টাকা দেন, ওই না না দালাল চক্র, যারা বাইরে বসে আছে তৃণমূলের সাথে রিলেটেড, উনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন? পায় না, তাজা বেড করিয়ে দেবে। এই যে দালাল চক্র, দালাল চক্র যে টাকাটা তৃণমূলে যে যাচ্ছে সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? আপনি যে কথা বললেন প্রদীপ, কাম ব্যাক টু পয়েন্ট। আমার কথা হচ্ছে যে এই ধরনের বাইরের কোন নেক্সাস, কোন গ্রুপ, রাজনৈতিক শক্তির দ্বারা তাদের শক্তিমান হয়ে তারা হাসপাতালের ভেতরে যেখানে সেখানে যেতে পারে, যে কোনো জায়গায় ঢুকতে পারে, এইটা কি সত্যি? মানে হাসপাতালের বেশ কিছু জায়গা আছে যেগুলো রেস্ট্রিক্টেড, আপনি জানেন, যে কোনো ওয়ার্ডে বাইরে থেকে একজন গিয়ে যখন তখন ঢুকে পড়তে পারে না, ভিজিটিং আওয়ার আছে, কিছু রুলস রেগুলেশনস এর উপর বেস করে হাসপাতালটা চলে। কিন্তু এই ধরনের এই দালাল চক্র সো কল্ড, তারা অনায়াসে ডাক্তারের অ্যাপ্রন পেয়ে যায়, তারা হাসপাতালের যে কোনো জায়গায় সহজে ঢুকে পড়তে পারে এবং এই ধরনের ঘটনা ঘটানোর সাহস দেখাতে পারে এসএসকেএম এর মতো হাসপাতালে। আমি একটা কথা বলতে, এই ঘটনাটা আমি যতখানি জানি ঘটেছে ট্রমা কেয়ারের ফিমেল টয়লেটের ওইদিকে। বা ট্রমা কেয়ার বলুন বা আপনি এমার্জেন্সি বিল্ডিং বলুন, ওপিডি বিল্ডিং বলুন, একটা নির্দিষ্ট টাইমের জন্য ওপিডি বিল্ডিং, ওইখানে যে কেউ চিকিৎসার জন্য বা যে কেউ কাউকে ভিজিট করার জন্য যেতে পারে। সেটার জন্য কোনো স্পেশাল পারমিশন বা ভিজিটিং আওয়ার থাকে না, যেগুলো নর্মাল ওয়ার্ডে থাকে ভর্তি থাকলে। এবার সেই জায়গায় যদি সিকিউরিটি প্রোভাইড করাও আছে, এবার প্রত্যেক সময় সবাইকে ধরে তো আর জিজ্ঞেস করা যায় না যে আপনি কেন আসছেন, কিসের জন্য আসেন। তাতে কি হয়, সময়ের কথা আমরা বলছি না, আমি আপনাকে বলছি যে এটা আচমকা হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে তাই নিয়ে আমরা চিৎকার করছি এরকম নয়। আরজি করের অত বড় ঘটনার পর এত সিকিউরিটি অডিট হলো, কোথায় কোথায় সিসিটিভি লাগবে, কত সিসিটিভি লাগবে তার হিসেব হলো, কখন কাকে ডিউটি দেওয়া যাবে, কোন অর্গানাইজেশন থেকে অস্থায়ী স্টাফ ভাড়া করা যাবে, কিছু তো বাদ ছিল না। তারপরে এই ঘটনা কি করে ঘটছে এসএসকেএম এর মতো হাসপাতালে? দেখুন, আপনি নিয়ম বা রুলস যেটাকে বলবেন সেটাকে পরিবর্তন করতে পারেন, কারণ মাইন্ডসেট কি চেঞ্জ করতে পারবেন? আপনি আমাকে এটা বলুন। আজকে অস্থায়ী কর্মীকে রিক্রুট করা হলো, সব কিছু তার ডিটেল রয়েছে, সব কিছু রয়েছে। সে যদি এরকম নিন্দনীয় পৈশাচিক ঘটনা ঘটায়, তার মনের ভেতরে কি চলছে সেটাকে কি আমরা জানতে পারছি বা পরিবর্তন করতে পারবো কি? আমরা বড়জোর সেই ঘটনা ঘটলে তাকে একদম
তাহলে ঘুরে ফিরে আবার এই আলোচনার পয়েন্টে আসে, সেই ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে কারণ সে জানে যে তাকে পুলিশ কিছু বলবে না, অথবা সে মনে করছে যদি পুলিশ তাকে ধরেও আলটিমেটলি কিছুদিন হয়তো তাকে কোনো কারণে এর জন্য বিহাইন্ড দ্য বার থাকতে হতে পারে, তারপর সে অনায়াসে বেরিয়ে যাবে। না না, এখানে একটা জিনিস আছে, যেহেতু পস্কো কেস এটা, তো এটা 24 আওয়ার্সের মধ্যে স্টেটমেন্ট রেকর্ড করে ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হয় এই অ্যাক্টের হিসেবে। তো 24 আওয়ার্সের মধ্যে স্টেটমেন্ট রেকর্ড হবে ভিকটিমের স্টেটমেন্টটা কিন্তু ম্যাজিস্ট্রেট নিজের আন্ডারে নিয়ে শুনবেন, তারপরে বিচার করবেন। তো এই কেসটা কিন্তু ট্রায়াল খুব তাড়াতাড়ি হয়। দেখুন, পস্কো কেস কিভাবে ট্রায়াল হয় সে সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু যে ঘটনা এসএসকেএম এ ঘটেছে এই ঘটনা খুব সামান্য বা ছোট্ট ঘটনা নয়। এই ঘটনা থেকে আমি সম্পূর্ণ অরাজনৈতিক অবস্থান থেকে বলছি যে এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে সরকারি হাসপাতালের সিকিউরিটি অডিট যা হয়েছে তার ফলে যে পদক্ষেপ করা হয়েছে তা যদি কিছু করা হয়ে থাকে তা যথেষ্ট নয়। এটা আমার ধারণা, আপনারা দুজনেই আমার সঙ্গে একমত হবেন যে কোথাও কোনো জায়গায় গ্যাপ তো অবশ্যই থেকে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরকে বিষয়টা নিয়ে ভাবতে হবে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, বিরতির পর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটিও আমার ধারণা সামনে নির্বাচন, আমরা গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করতে পারলেই খুশি হতাম, কিন্তু সেটিও খুব গঠনমূলক বিষয় আমি বলতে পারছি না। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনা, তাই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নাকি আরএসএস লিঙ্ক আছে। ফলে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে বিজেপির তরফ থেকে এই কনস্পিরেসি চলছে, যে কোনোভাবে একটা সাম্প্রদায়িক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা নির্বাচনের আগে। অন্যদিকে বিজেপি আজকে শুভেন্দু অধিকারী নিজেও তার একটা ব্যাখ্যা দিয়েছেন কাকে ধরা হয়েছে, কেন ধরা হয়েছে এই নিয়ে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরছি, আমরা এই নিয়ে কথা বলবো।